আসসালামু আলাইকুম সবাইকে আমাদের কোর্সের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা মেকানিক্স অ্যান্ড প্রপার্টিজ অফ ম্যাটার এটার দ্বিতীয় ক্লাসটা করব। তো দ্বিতীয় ক্লাসে আমরা যেসব টপিকগুলো পড়বো সেই টপিকগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই 7টা কোশ্চেন আমরা আজকের এই ক্লাসে কিন্তু সলভ করব। তো প্রথমেই আমরা দেখব যে নিউটনের গতিসূত্রসমূহ। তো নিউটনের গতিসূত্রসমূহগুলো দেখো আমি এখানে লিখে নিয়েছি। তো এগুলো হচ্ছে সূত্রের বর্ণনাগুলো জাস্ট। তো দেখো নিউটনের গতির প্রথম সূত্র হচ্ছে যে দেখো বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তো এটা হলো আমাদের নিউটনের গতির প্রথম সূত্রের বর্ণনা। তো এটা কিন্তু এই প্রথম সূত্রকে কিন্তু জড়তা সূত্রও বলা হয়, কারণ এখানে কিন্তু বলা হয়েছে দেখো অবস্থানের পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু সবসময় স্থিরই থাকে, মানে স্থিতি জড়তা তার উপরে কাজ করে, মানে যেটা বস্তু স্থির আছে সে বস্তু সবসময় স্থিরই থাকবে। আবার দেখো এখানে লেখা আছে গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে, কিন্তু সেই বস্তুর উপরে যদি বল প্রয়োগ না হয় কোনো গতিশীল বস্তুর উপরে, তাহলে কিন্তু ওই গতিশীল বস্তুটা একই বলে সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তার মানে ওইখানে বস্তুর উপরে গতি ও জড়তা কাজ করবে। তো সেই জন্য কিন্তু গতির প্রথম সূত্রকে জড়তা সূত্রও বলা হয়। তো এরপর দেখো দ্বিতীয় সূত্রের বর্ণনাটা এখানে লেখানো আছে। দেখো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তো দেখো এখানে কিন্তু প্রথমে বলা আছে বস্তুর ভরবেগ। তো ভরবেগ হচ্ছে বস্তুর ভর এবং বেগের গুণফল। তো এই ভরবেগের পরিবর্তনের হার, মানে এই ভরবেগ সময়ের সাপেক্ষে যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এই পরিবর্তনের হারটা কি প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে তার উপরে যে বলটা আমরা প্রয়োগ করব সেই বলের সমানুপাতিক। তো আমরা যদি এফ বল যদি আমাদের প্রয়োগ করি তো এফ বলের সমানুপাতিক হবে এই ভরবেগের পরিবর্তন। তো ভরবেগ যদি আমরা ডিপি ধরি এবং তার পরিবর্তন যদি আমাদের ডিটি সময়ে হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের এই দ্বিতীয় সূত্রের রূপ, যে বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের রূপ। তো এরপর আমরা দেখি তো এখানে দেখো বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তার মানে বল যেদিকে ক্রিয়া করে, মানে বল একটা ভেক্টর রাশি কিন্তু, তো এই বলের দিকেই এই পরিবর্তনটা ওই একই দিকে ঘটে, সেটাই কিন্তু দ্বিতীয় সূত্র বলা আছে। তো এরপর দেখো তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এটার মানে হচ্ছে যে এখানে দেখো প্রত্যেক ক্রিয়া মানে যে কোনো ক্রিয়া, মানে যে কোনো কাজ যখন আমরা করি বা যখনই কোনো বল প্রয়োগ করে আমরা কাজ করি, সেই বলের বিপরীতেও কিন্তু একটা বল প্রয়োগ হয়। তো সেটাই হচ্ছে আমাদের বিপরীত প্রতিক্রিয়া। তো এখান থেকে বলা যায় যে বল কিন্তু একক বল কখনোই পাওয়া যায় না। যখনই একটা বল থাকবে তার কিন্তু প্রতিক্রিয়া বলও থাকবে। তো আমি যদি এই বোর্ডে যদি একটা ধাক্কা দেই বা এখানে একটা ঘুষি মারার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার হাত যে বলটা বোর্ডের উপরে ক্রিয়া করবে একই মানের বল কিন্তু বোর্ডও আমার হাতের উপরে ক্রিয়া করবে, এবং আমি যতক্ষণ পর্যন্ত এখানে প্রেস করে ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে বল প্রয়োগ করছি। তো ওই যতক্ষণ আমি বল প্রয়োগ করবো ঠিক ততক্ষণই এই বোর্ডও আমার হাতের উপরে বল প্রয়োগ কিন্তু করবে। এটাই হচ্ছে, আর আমি যখন বল প্রয়োগ করে ছেড়ে দেবো তখন বোর্ডও কিন্তু আমার উপরে কোনো বল প্রয়োগ করতে পারবে না। এই হচ্ছে যে গতির তৃতীয় সূত্র থেকে আমরা কিন্তু এটাই বুঝতে পারতেছি। তো এখানে দেখো বিপরীত বল আছে। তো দেখি আমরা যদি একটা বল প্রয়োগ করি এফ বল, এবং সেটা সমান হবে অপর একটা বলের, তো এই দুটো বল সমান হবে। যদি আমরা F1 এবং F2 কল্পনা করি, আমি যেটা প্রয়োগ করছি সেটা F1 এবং আমার উপরে যেটা প্রয়োগকৃত বল সেটা হচ্ছে আমাদের F2। দেখো এখন দেখো সমান, দুটোই কিন্তু সমান, এবং দেখো বিপরীত প্রতিক্রিয়া। বিপরীত মানে যে এটা যদি ধনাত্মক হয় এটা হবে ঋণাত্মক, বা এটা যদি ঋণাত্মক এটা ধনাত্মক হলে এই পাশটা হবে ঋণাত্মক। তো আমরা ধরলাম যে এই পাশটা ঋণাত্মক এই পাশটা ধনাত্মক। তো তৃতীয় সূত্রের রূপ হচ্ছে আমাদের এইটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা দেখব যে গতির দ্বিতীয় সূত্র কিভাবে আমরা প্রমাণ করতে পারি। তো প্রমাণটা এরপর দেখব। তো এখন আমরা দেখব যে নিউটনের দ্বিতীয় সূত্রের প্রমাণটা। তো দেখো প্রমাণটা করার জন্য আমরা এই যে 3 লাইন আমরা লিখে নিয়েছি, এই 3 লাইন শর্তটা আগে লিখে নেব। তো দেখো আমি লিখেছি
মনে করি কোনো বস্তু কণার ভর হচ্ছে m এবং এর বেগ v, তাহলে ভরবেগ কি হবে? ভরবেগ হবে কিন্তু p। দেখো p হলে p ইজ ইকুয়াল টু mv। দেখো ভর গুণন বেগ, এটা হচ্ছে ভরবেগ p ইজ ইকুয়াল টু mv। এখন যদি f বলের ক্রিয়ায় দুটি সময়ে ভরবেগের পরিবর্তন dp হয়, তো দেখো তাহলে ভরবেগের পরিবর্তনের হার হবে dp/dt। তো দেখো f বল আমরা ওই m ভরের বস্তুর উপরে f বলটা প্রয়োগ করছি। তো f বল প্রয়োগ করার পরে দেখো আগে কিন্তু বেগ ছিল v, তো দেখো dt সময় ধরে আমরা f বলটা প্রয়োগ করলাম। যখন আমরা বলটা প্রয়োগ হবে তখন দেখো আগের যে ভরবেগটা ছিল p, এই ভরবেগের কিন্তু পরিবর্তন হবে, কারণ আমরা বাহ্যিক বল কিন্তু প্রয়োগ করেছি। তো দেখো এই dt সময়ে ভরবেগের পরিবর্তন আমরা ধরলাম যে dp হয়। এই dp পরিবর্তনটা হয় ভরবেগের, আগের ভরবেগ ছিল p, তার পরবর্তী ভরবেগ আমাদের dp হলো। তো দেখো ভরবেগের পরিবর্তনের হারটা কত হবে? তাহলে আমরা কিন্তু জানি কোনো কিছুর হার মানে হচ্ছে যে ওইটাকে আমরা সময় দিয়ে যখন ভাগ করব তখন সেটার কিন্তু হার পেয়ে যাব। সেটা বেগের হার হতে পারে, ভরবেগেরও হার হতে পারে। তো দেখো আমরা এখন ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে দেখো dp/dt। তো এটা হচ্ছে আমাদের পরিবর্তনের হার। তো দেখো আমরা যখন দ্বিতীয় সূত্র প্রমাণ করব তার উপরে কিন্তু আমরা দ্বিতীয় সূত্র দিয়ে শুরু করব। এই কোশ্চেনটার অ্যান্সার দ্বিতীয় সূত্রটা লিখব, তারপরে আমরা এখান থেকে শুরু করব। তো এই গেল। এখন দেখো আমরা লিখেছি সূত্র অনুসারে। তো দেখো সূত্র অনুসারে কি বলা আছে? দ্বিতীয় সূত্র অনুসারে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এর উপরে প্রযুক্ত বল আমাদের f। তো দেখো আমি f লিখে নেই, f সমানুপাতিক চিহ্ন দিলাম, সমানুপাতিক, এবং এর হার প্রযুক্ত বলের সমানুপাতিক মানে ভরবেগ। তো ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে আমাদের এটা, দেখো dp/dt। তো দেখো এখন আমরা এখানে p এর মানটা বসিয়ে দেবো। p এর মান হচ্ছে আমাদের mv/dt। তো এখন দেখো, এখন যদি আমরা mটাকে যদি বাইরে রেখি, শুধুমাত্র dv/dt করে দিই, তাহলে দেখো কি হবে, dv/dt। তো এখন দেখো dv/dt ইজ ইকুয়াল টু কি? dv/dt কিন্তু আমাদের ত্বরণের রাশিমালা থেকে আমরা জানি যে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনই হচ্ছে আমাদের ত্বরণ। তো আমরা কিন্তু এখানে ত্বরণের মানটা বসিয়ে দিতে পারি। তো দেখো সমানুপাতিক ma। তো দেখো এই পাশে কিন্তু f চলে আসছে। এবারে আবার আমরা এখানে দেখি dv/dt ইজ ইকুয়াল টু কিন্তু a, আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি। তো দেখো এখানে কিন্তু আমরা কিন্তু প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছি প্রমাণের। তো এখন দেখো এই সমানুপাতিক চিহ্নটা কিন্তু এখান থেকে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দিতে চাই, তো এখানে কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসবে। তো দেখো f ইজ ইকুয়াল টু kma। তো এইটাই হচ্ছে যে আমাদের নিউটনের গতি দ্বিতীয় সূত্রের কিন্তু এটাই কিন্তু রূপ। তো এখন দেখো এই কেটার একটা মান কিন্তু আছে। তো কে এর মানটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা একক বলের সংজ্ঞা হতে কিন্তু কে এর মানটা নির্ণয় করতে পারি। তো দেখো একক বলের সংজ্ঞা হতে কি জানি, দেখো যদি এই পাশে লিখি, একক বলের সংজ্ঞা হতে আমরা কি পাই? এখানে যদি সবগুলোর মান যদি এক করে হয়, তো দেখো এফ এর মান হচ্ছে আমাদের 1 নিউটন, তারপরে আমাদের ভর এম হচ্ছে, এম এর মানও হচ্ছে আমাদের 1 কেজি। একইভাবে আমাদের ত্বরণ এর মানও হচ্ছে আমাদের 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এইগুলো সবগুলোর মানে যখন আমাদের এক করে হবে, তখন এই যে এখানে যে আমাদের কে এর মান, তখন আমরা কে এর মানও পেয়ে যাব 1। তো দেখো আমরা যখন কে এর মান যখন 1 বসাবো, তখন এই সমীকরণটা কী হবে? তো দেখো অতএব এফ ইজ ইকুয়াল টু কিন্তু আমরা এম এ পাবো। তো এইটাই হচ্ছে আমাদের নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তো আমরা তো এখান থেকে দেখো এইটুকু কিন্তু প্রমাণ। তো এই অত সহজভাবেই কিন্তু আমরা এই প্রমাণটা করে ফেলতে পারি। তো এরপর আমরা দেখব যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটা কিভাবে প্রমাণ করব।
এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে কিন্তু আসে। তো ওইটা আমরা দেখি। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ফিজিক্স DU7 কলেজে ভর্তি হয়েছো তাদের জন্য নিয়ে আসলাম একটা কোর্স। এই কোর্সের ডিটেলস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখন আমরা দেখব যে গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। তো দেখো, এই প্রমাণটা লেখার জন্য প্রথমে আমরা এই সূত্র দুটো কিন্তু আগে লিখে ফেলবো খাতায় লেখার পর আমরা শুরু করবো এখান থেকে। যে আমরা জানি, তো আমরা কি জানি, দ্বিতীয় সূত্র F = কিন্তু আমাদের ma, তাই না? আমরা কিন্তু এটা জানি। তো দেখো, এই দুটো সূত্রের ভিতরে যখন আমরা রিলেট করতে যাব তখন আমরা এই প্রথম সূত্রে দেখো, প্রথম সূত্রের প্রথম শর্তে হচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। তো আমরা যদি বাহ্যিক বল যদি এখন এখানে না প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের কিন্তু ত্বরণ সৃষ্টি হবে না। তো এই সিস্টেমে কিন্তু আমরা এই প্রমাণটা করতে পারি, খুবই ছোট প্রমাণ। তো আমরা এখানে লিখে ফেলব, যদি বল F = 0 হয় তাহলে, তো দেখো আমরা এখানে বল প্রয়োগ করব না। তার মানে দেখো, বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদূরত্বে সর্বদা চলতে থাকবে। এটা কিন্তু আমাদের প্রথম সূত্র। তো এখানে দেখো আমরা বল প্রয়োগ করব না, তার মানে বল যদি আমরা প্রয়োগ না করি তাহলে কিন্তু দেখো, আমরা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করলাম, কোনো বল প্রয়োগ করলাম না, তাহলে কিন্তু ওই বস্তুটা যেমন আছে ওই রকমই থাকবে। তার মানে কোনো ত্বরণ কিন্তু সৃষ্টি হবে না। ত্বরণ সৃষ্টি হওয়া মানেই যে ওটার বেগ বৃদ্ধি হওয়া। তো দেখো, তাহলে কিন্তু ত্বরণ A = কিন্তু 0 হয়ে যাবে। তো দেখো এখানে দেখো, F 0 হওয়া মানে ত্বরণও 0। তার মানে দেখো আলটিমেটলি কিন্তু আমরা পেলাম ত্বরণের মান 0 হয়ে যাবে। আবার আমরা কি জানি, তো এখন দেখো, আবার ত্বরণ A = কিন্তু আমাদের dV/dt। তো দেখো এখানে আমরা কিন্তু জানি ত্বরণ dV/dt। তো এটার মান আমরা কি পেলাম, যে এটার মান কিন্তু 0 পেলাম। তো দেখো আলটিমেটলি আমরা যখন dV/dt = 0 পাই, তার মানে দেখো এখানে কিন্তু আমাদের ভিকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি টি এর সাপেক্ষে। তো এটাকে আমরা যখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন আমরা 0 পেলাম। আবার আমরা কি জানি, যে কোনো কিছুকে যখন আমরা ডিফারেন্সিয়েট করার পর 0 পাই, তাও সেই জিনিসটাই কিন্তু হয় আমাদের কনস্ট্যান্ট। তো যখন আমরা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি তখন কিন্তু আমরা 0 পাই। তার মানে তাহলে কিন্তু এই ভিটা কিন্তু একটা কনস্ট্যান্ট, যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করার পর আমরা 0 পাচ্ছি। তো আমরা লিখতে পারি যে অতএব ভি কনস্ট্যান্ট, ধ্রুবক লিখে ফেললাম, ধ্রুবক। তো ভি ধ্রুবক মানে কি, যদি আগে যে বেগ ছিল সেই একই বেগই থাকবে। যদি স্থির থাকে বস্তু, মানে বেগ 0 ছিল, তো ওই স্থির বস্তু স্থিরই থাকলো। আবার যদি গতিশীল বস্তু থাকে, মানে বেগ আগে যা ছিল একই বেগে আছে, তার মানে বেগের কোনো পরিবর্তন হলো না। তো দেখো এখানে কিন্তু আচ্ছা, পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু স্থিরই থাকবে। দেখো স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে, মানে আগে যে দ্রুতি ছিল ওই একই দ্রুতিতে কিন্তু চলতে থাকবে। তো এখানে দেখো আমরা লিখে ফেললাম যে বেগের মান ধ্রুবক। তারপর লিখবো যে অতএব স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। তো এই গেল। তো এখানে লিখব যে এটাই গতির প্রথম সূত্র। তো এইভাবে কিন্তু আমরা গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করতে পারি। তো এর পরের কোশ্চেন আমরা কি দেখব?